আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটে। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই। একের এক দাগ, সামনেই চায়ের দোকানের বেঞ্চির ওপরে বসে চা খায় হবে ড্রাইভার। একের দুই, আলোক লুকায় হবে বকের পাখায়। একের তিন, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। একের চার, বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন হবে সজনে খোলায়। একের পাঁচ, বান শব্দের অর্থ হবে বন্যা। একের ছয়, জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এখানে ব্যতীত হলো অনুসর্গ। একের সাথে অবেলা শব্দের উপসর্গ হবে অ। দয়াকার দ্বার ও দয়বয়াকার দ্বার শব্দের অর্থ পার্থক্য হলো দ্বার দয়াকার দ্বার মানে শ্রী, আর এই দয়বয়াকার দ্বার মানে হবে দরজা। পরের প্রশ্ন, আমি যোগ রা শব্দরূপ হবে আমরা। একের 10, অংশকে পদান্তরিত করলে হয় আংশিক। একের 11, খোশ উপসর্গ দিয়ে গঠিত একটি শব্দরূপ হবে খোশ মেজাজ। একের 12, উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে আর অনুসর্গ ব্যবহৃত হয় শব্দের পরে। তো দুই দাগে চলে যাই, দুই একটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1, বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? বৃষ্টির সময় গাছের অর্থাৎ ঘাসের পাতা পাতলা ও দুর্বল বলে বৃষ্টির ফোঁটার আঘাতে কাঁপছিল। পরের প্রশ্ন দেখো, করি কি? করি হলো মৃত ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক শামুক-খোল। আম গাছকে কেন ঠেকো দিতে হয়েছিল? যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে বোমা পড়ার ভয়ে সরকারের লোক ওই আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখেছিল। সেই দিন থেকেই পূর্ব দিকে হেলে পড়ার জন্য কমজোরি এবং দুর্বল হয়ে পড়া আম গাছটিকে পেয়ারা গাছের তো ফেকার শক্ত ডাল দিয়ে ঠেকো দেয়া হয়েছিল। পরের প্রশ্ন, কাদের অঙ্কিত দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? সাঁওতাল, কুর্মী, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেয়ালচিত্র একটা সাধারণ লক্ষণ হলো পদ্ম। পরের প্রশ্ন চলে যায় 2-6, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? এর উত্তরটা হবে ছোট কাক তার খিদে মেটানোর জন্য নদীর পাড়ে প্রথমেই কাঁকড়া ধরতে গিয়েছিল। পরের প্রশ্ন, সেই অতলে ডাকো, কে কাকে এই ডাক দেয়? গাছের নিচের কোমল হাওয়া ছোট্ট পিঁপড়েকে ডাক দেয়। চলে যায় 2-8 দাগে, হিসাব নাহি রে, কোনো হিসাব নেই কেন? সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন, কেউ তার হিসেব রাখেন না, তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না। পরের প্রশ্ন দেখো, আচ্ছা তৈরাশিক দিতে বলো, কে বলেছিল? উত্তরটি হবে বুধ। 2-10, একটা কথাও বিশ্বাস করে না, বক্তা কার কথা বিশ্বাস করে না হবে হিজিব। এখানে দেখো সেই অদ্ভুত জন্তুটা অর্থাৎ হিজিবিজ যখন কথকে বলছিল আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, মিশুর নামও তকাই, শ্বশুরের নামও তকাই, আবার বলছিল থতমতকে যে না না আমার শ্বশুরের নাম বিস্কুট, তখন ভয়ানক রেগে বলেছিল কথক বলেছিল যে একটা কথাও বিশ্বাস করে না। পরের প্রশ্ন দেখো, ফের টাক টাক বলছিস দাঁড়া, কে বলেছিল? এটা বুড়ো বলেছিল। 2-12, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? কে সাংঘাতিক রকম হাসছিল? এটাও হিজিবিজি হবে যে কত গিয়ে দেখেছিল যে একটা অদ্ভুত জন্তু সাংঘাতিক ভাবে হাসছে। কিন্তু চলে যাই 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1, বাস
তিনের এক দাগে আছে বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের কবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে। সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের মৌসুমের দিনে নামক রচনায় বাস ডিপোর ব্যস্ত ছবি ধরা পড়েছে। ছোট মফস্বল শহর, যাত্রীরা নানা স্থানে নানা উদ্দেশ্যে যাত্রা করবেন, তাই তার বাসা ডিপোর বাস ধরবার জন্য উপস্থিত হয়েছিল। বাসের ভেতরে নিজের নিজের স্থানে জিনিসপত্র রেখে অনেকেই বাসের বাইরে এসে দাঁড়িয়েছে। সামনে চায়ের দোকানে বেঞ্চের উপর বসে ড্রাইভার চা পান করছে, সেই দিকে নজর রেখে যাত্রীর দল কাছে কাছেই থাকে। গরমের সময় তাদের গায়ে হাওয়া লাগায়, তার শীতের রোদ পোহায়। বাসের কন্ডাক্টর আর ক্লিনার ধরাধরি করে ছাদে মালপত্র তোলে। এমনই ব্যস্ত এক বাস ডিপোর ছবি এঁকেছেন লেখক। পরের প্রশ্ন দেখো, মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয় আর দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়। মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত আশ্বিন মাসের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা, দীপাবলি এই দুটো উৎসবেই আঁকা হয়। দুধে মাটি আসলে হালকা রঙের বেলে মাটি। অত্যন্ত মিশ্রণভাবে নিকানো দেয়ালে এই মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং হালকা হলদে ও সাদাটে। দেয়ালে নাতা দেওয়ার পরে মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতে তার উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি এঁকে দেওয়া হয়। এইভাবেই দুধে মাটির উপর চিত্রণ করা হয়। তিনি তুই করবি বাগান, বাগান করার প্রস্তাব কার ছিল আর বাবা কেন কেন এমন মন্তব্য করেন। প্রথমটি হবে বাগান করার প্রস্তাব কার ছিল, এটা হবে গোপাল। আর তার বাবা কেন এমন মন্তব্য করেছিল এখান থেকে দেখো। তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবার সুবিধে নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না, সে দেবে গাছে জল। এই কারণেই গোপালের বাবা বলেছেন তুই করবি বাগান। চলে যাই চার দাগে। এক ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, কোন কবিতার অংশ বাঘছানার এমন মনে হয়েছিল কেন। বাবা মা বাঘ তাদের ছানাকে পাখিরালয়ে এনে রেখেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি, কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নেই। ফলে শিকার ধরতে না পেয়ে সে খিদের জ্বালায় ছটফট করে। এই কারণে ছোট্ট বাঘের মনে হয়েছিল যে কোনো ভদ্র বাঘের সেখানে ডেরা বাঁধা ঠিক নয়। চারে দুই, মাটির বুকে যারাই আছি এই দুই দিনের ঘরে। এই দুই দিনের ঘরে বলতে কি বোঝো, কে সবাইকে কিভাবে দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে। প্রকৃতির বুকে পৃথিবী ও মানুষ দুজনই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয় বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয়, তাই দুটো প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনের ওই পৃথিবী বাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। পরের প্রশ্ন দেখো, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিতে লিখেছেন। তিনি এখানে কোন খেলার কথা বলেছেন। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় একটি হাতের চিত্র পরিস্ফুট করার ক্ষেত্রে পংক্তিটি দুটির অবতারণা করেছেন। এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসার ভাঙার কথা বলেছেন, তেমনি তারই মধ্য দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। চলে যাই পাঁচ দাগে। পাঁচের একে আছে পয়সা পেয়ে কাকের মহাফূর্তি, কাকে কে পয়সা দিয়েছিল।
উত্তরটি হবে বুড়ো। আর কেন দিয়েছিল, তোমরা এখান থেকে লিখবে যে কাক যখন 19 দিন ধরে হিসেব মেলাতে পারছিল না, তখন বুড়ো বলেছিল যে হিসেবটা ভগ্নাংশ না ত্রৈরাশিকে হবে। তখন বন্ধুরাকে হিসেবটা ত্রৈরাশিকে করতে বলেছিল। তাই কাক বলল তাহলে আড়াই সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ সের। তোমার হিসেব হলো আধ সের। আধ সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। পুরো বলেছিল যে আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল, তাই নাও তোমার স্লেট, আর এই নাও 6 পয়সা। তো বুড়ো যখন বলেছিল যে আমার চোখের জলের মধ্যে পড়েছিল, তাই কাক যখন বলেছিল যে জল মেশালে 6 পয়সা, তাই কাকে 6 পয়সা দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, হচ্ছে 2, তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজ। কে কাকে কেন এই কথা বলছিল? এটা হবে কথক। আর কাকে বলেছিল? কথক হচ্ছে হিজিবিজকে বলেছিল। হিজিবিজকে হিজিবিজ বলেছিল। আর কেন বলেছিল দেখাচ্ছি। কথক যখন ওই জন্তুটার নাম জানতে চেয়েছিল, তখন সে খানিকক্ষণ ভেবে বলেছিল আমার নাম হিজিবিজবিজ, আমার নাম আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নাম হিজিবিজবিজ। এই কথা শুনে কথক বলেছিল তার চেয়ে সোজা বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। 5-3, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। কে বলেছিল? আর বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? এটা কে বলেছিল শেষটায় বুড়ো হয়ে মরি আর কি? এ কথাটি দেখো বুড়ো বলেছিল। বুড়ো বলল তা নয় তো, কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো গেছি। কোনোদিন দেখবে বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70-80 বছর পার হয়ে গেছে, শেষটা বুড়ো হয়ে মরি আর কি। তাহলে এই কথাটি বুড়ো বলেছিল। এবং বুড়ো এই যে কথাটি বলেছিল, বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? বুড়োদের দেশে বয়স 40 হলেই তাকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন বয়স 39, 48, 37 এভাবে নামতে থাকে, তারপর 10 পর্যন্ত নামলে তা আবার বাড়তে থাকে। এরপরে দেখো বিশেষ্য এবং কোনটি বিশেষণ চিহ্নিত করো। প্রথমেই দেখো আছে অন্তর, এটা হবে বিশেষ্য। আর ঐশ্বরিক, এটা হবে বিশেষণ। পরেরটা দেখো দিয়েছে প্রদত্ত শব্দ যুগলের অর্থ লেখো। মতি, মত আসি, মতি মানে মনের ইচ্ছা। আর ময়কা তয়সী, এই মতি মানে হচ্ছে মুক্তা। এবার বাক্য রচনা চাইলে তোমরা বাক্য রচনা মধ্যে। তাহলে চলো তোমাদের 1 নম্বর পদ্ধতি সমাধান করে দিলাম।